আপনাদের পড়ে শোনাচ্ছিলাম বিশ্বখ্যাত ইতালীয় সাংবাদিক ওরিয়ানা ফাল্লাচির একটি বই, ইন্টারভিউ উইথ হিস্টোরি। বইটিতে ১৬ জন বিশ্ব নেতার সাক্ষাৎকার রয়েছে। এর মধ্য থেকে আজকে আমি পড়ে শোনাব ফিলিস্তিনের মুক্তি আন্দোলনের নেতা ইয়াসির আরাফাতের সাক্ষাৎকার। একেবারে কাটায় কাটায় যখন তিনি এলেন, মুহূর্তের জন্য আমি অনিশ্চিত হয়ে পড়েছিলাম। নিজেকে বললাম, না, এ তিনি হতেই পারেন না। তাকে বেশ তরুণ মনে হচ্ছিল, অতি সাধারণ। অন্তত প্রথম দৃষ্টিতে আমি তার মধ্যে এমন কিছু দেখলাম না যাতে তাকে কর্তৃত্বের অধিকারী মনে হয়। তার গোঁফ লক্ষণীয়, পুরু এবং সকল আরবের গোঁফের মতোই, কাঁধে ঝোলানো রাইফেল যা তিনি কখনো খুলে রাখেন না। নিশ্চয়ই তার খুব প্রিয়, কিছুটা হাস্যকর। উচ্চতায় তিনি বেশ খাটো, আমার মনে হয় ৫ ফুট ৩ ইঞ্চি। হাত পা ছোট ছোট, বিশেষ করে মাংসল পা। গুরু নিতম্ব ও স্ফীত উদরসহ দেহের ভার রক্ষার পক্ষে বেশ ছোট। এসব কিছুর উপরে একটা ছোট মাথা, মুখটা যেন ফ্রেমে বাঁধা, এবং মুখ দেখেই বুঝতে পারবে এই তিনি ইয়াসির আরাফাত, মধ্যপ্রাচ্যের সবচেয়ে বিখ্যাত গেরিলা, বিশ্বজুড়ে বহুল আলোচিত ব্যক্তিত্ব, অন্ধকারে হাজার মানুষের মাঝে খুঁজে পাওয়ার মতো মুখ, একজন অভিনেতার মুখ। শুধু তার মহাশত্রু মোশে দায়ানের এক চোখের আবরণীর মতো তার কালো চশমার কারণেই যে তিনি সবার থেকে ব্যতিক্রম তা নয়, বরং ব্যতিক্রম তার মুখোশের জন্য। এজন্য তাকে মনে হয় শিকারী পাখি বা ক্রুব্ধ মেষের মতো। তার গাল নেই, কপাল নেই, সব কিছু লাল। পুরো ঠোঁটের সাথে একটা বিরাট মুখমণ্ডল একাকার হয়ে গেছে। একটা উগ্র নাক এবং কালো কাঁচে আবৃত চোখ দুটো কাউকে সম্মোহিত করবে। এই চোখে তিনি এখন আমাকে দেখছেন, সৌজন্যের সাথে, কিছুটা অবচেতনভাবে। নরম ও আদুরে গলায় ইংরেজিতে উচ্চারণ করলেন, গুড ইভিনিং, 2 মিনিটের মধ্যে আপনার সাথে বসব। তার কণ্ঠ কিছুটা রমণীয়। আমার সাথে অ্যাপয়েন্টমেন্ট ছিল রাত 10টায়, সেখানে প্রায় কেউ ছিল না। অতএব তার আবির্ভাবে নাটকীয়তার সুযোগও ছিল না। কেউ যদি তার পরিচয় না জানে, তাহলে তাকে গুরুত্বপূর্ণ বলে ভাববে শুধু দেহরক্ষীর কারণে। দেহরক্ষী সুদীর্ঘ, লিকলিকে এবং সুসজ্জিত, চেহারায় ওয়েস্টার্ন লেডি কিলারের সকল বৈশিষ্ট্য। সহসা আমার ধারণা হলো দেহরক্ষী পাশ্চাত্যের বাসিন্দা, হয়তো জার্মান। সে শুধু দেহরক্ষী নয়, আরও কিছু। এরপর এলো দোভাষী এবং আবু জর্জ, যিনি প্রশ্ন ও উত্তর লিখে নেবেন এবং আমার লেখার সাথে মিলিয়ে দেখবেন। শেষোক্ত 2 জন আমাদের অনুসরণ করে সাক্ষাৎকারের জন্য নির্ধারিত কক্ষে এলো। কক্ষে কয়েকটা চেয়ার, একটি টেবিল। ইয়াসির আরাফাত তার স্বয়ংক্রিয় রাইফেলটা টেবিলে নামিয়ে রাখলেন প্রদর্শনীমূলক ভঙ্গিমায়। সাদা দাঁতে হাসি ছড়িয়ে বসলেন, যেন নেকড়ের দাঁত। আমি জানতাম আরাফাতের সাথে সাক্ষাৎকারে উল্লেখযোগ্য কোনো তথ্য পাওয়া যাবে না। ফিলিস্তিন প্রতিরোধের বিখ্যাত ব্যক্তি সবচেয়ে রহস্যময়ও বটে। তার ব্যক্তিগত জীবন সম্পর্কে নীরবতার ভারী পর্দা ঝুলছে। বিষয়টা তাকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে। তার সাক্ষাৎকার পাওয়াও খুব কঠিন কাজ। নিয়মিত অজুহাত হচ্ছে তিনি সবসময় সফরে আছেন। তিনি কায়রোতে, রাবাতে, সৌদি আরবে বা মস্কোয়। দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ অপেক্ষা করতে হয়। এ সময়ের মধ্যে তার অতীত সম্পর্কে আহরণের চেষ্টা করা যায়। যেখানেই যাওয়া হোক, সবখানেই অসম্ভব রকমের নীরবতা। তারা তাদের নেতার ব্যাপারে কঠোর গোপনীয়তা রক্ষা করে, এমনকি জীবন বৃত্তান্ত পর্যন্ত সরবরাহ করে না। সর্বত্র বলা হয় তিনি কমিউনিস্ট নন এবং কখনো তিনি কমিউনিস্ট হবেন না। এমনকি স্বয়ং মাও সেতুং তাকে মন্ত্রপাঠ করালেও না। তিনি একজন সৈনিক, দেশপ্রেমিক। ইয়াসির আরাফাত জেরুজালেমে জন্মগ্রহণ করেছেন। এক সম্ভ্রান্ত পরিবারে 20 দশকে তার জন্ম। তার যৌবন কেটেছে সুখে। পিতা প্রাচীন ঐশ্বর্যের অধিকারী ছিলেন। 1.5 শতাব্দীতে সে সম্পত্তি বিভিন্নভাবে অন্যের হস্তগত হয়েছে। 1947 সালে তিনি ইহুদিদের সাথে যুদ্ধ করেন। যখন তিনি কায়রো বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং পড়ছিলেন, তখন তিনি প্যালেস্টাইন স্টুডেন্টস অ্যাসোসিয়েশন গঠন করেন, যা থেকে আল ফাতার জন্ম। ডিগ্রি লাভের পর চাকরি করতে তিনি কুয়েতে যান। 1967 সালে তিনি
পিএলওর প্রেসিডেন্ট নির্বাচিত হন। তার সাথে সাক্ষাৎকার স্থায়ী হয়েছিল 90 মিনিট। এর অধিকাংশ সময় কেটেছে অনুবাদের জন্য, কারণ তিনি উত্তর দিচ্ছিলেন আরবিতে। 1972 সালের মার্চ মাসে আম্মানে এই সাক্ষাৎকার গ্রহণ করা হয়। ওরিয়ানা ফাল্লাচি: আবু আম্মার, লোকজন আপনার সম্পর্কে বহু কথা বলে, অথচ আপনার সম্পর্কে কোনো কিছুই জানা যায় না। এবং ইয়াসির আরাফাত: আমার সম্পর্কে বলার একটিই আছে যে আমি একজন ফিলিস্তিনি যোদ্ধা। 1947 সালে আমার পরিবারের সদস্যদের সাথে আমি এর সাথে জড়িত হই। হ্যাঁ, তখন আমার বিবেক জাগ্রত হয়েছিল এবং উপলব্ধি করছিলাম যে আমার দেশের ওপর কি বর্বরোচিত আগ্রাসন হয়েছে। এ ধরনের আগ্রাসন বিশ্বের ইতিহাসে আর ঘটেনি। ওরিয়ানা ফাল্লাচি: আপনার বয়স কত আবু আম্মার? প্রশ্নটা করছি কারণ আপনার বয়স সম্পর্কে কিছু বিতর্ক রয়েছে। ইয়াসির আরাফাত: কোনো ব্যক্তিগত প্রশ্ন নয়। ওরিয়ানা ফাল্লাচি: আবু আম্মার, আমি শুধু জানতে চাচ্ছি আপনার বয়স কত। আপনি তো নারী নন, আমাকে বয়স বলতে পারেন। ইয়াসির আরাফাত: আমি বলেছি কোনো ব্যক্তিগত প্রশ্ন নয়। ওরিয়ানা ফাল্লাচি: আবু আম্মার, আপনি যদি নিজের বয়সটা পর্যন্ত বলতে না চান, তাহলে কেন সবসময় বিশ্বের দৃষ্টি আপনার প্রতি আকৃষ্ট করতে চান এবং বিশ্বকে দেখাতে চান যে আপনি ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলনের প্রধান? ইয়াসির আরাফাত: আমি এর প্রধান নই এবং প্রধান হতে চাই না। আমি হলফ করে বলতে পারি, আমি শুধু কেন্দ্রীয় কমিটির একজন সদস্য, অনেকের মধ্যে একজন। আরও স্পষ্টভাবে বলা যায়, আমাকে মুখপাত্র হতে আদেশ দেয়া হয়েছে। আমাকে প্রধান বিবেচনা করলে বিভ্রান্তির অবকাশ আছে। ফিলিস্তিন প্রতিরোধের কোনো প্রধান নাই। আসলে আমরা যৌথ নেতৃত্বের নীতি প্রয়োগের চেষ্টা করছি। এর ফলে অসুবিধাও হচ্ছে, কিন্তু আমরা যেহেতু কোনো একক ব্যক্তিত্বের দায়িত্ব ন্যস্ত করার নীতিতে আস্থাশীল নই, সেজন্য যৌথ নেতৃত্বেই আমাদের বিশ্বাস স্থাপন করতে হয়েছে। এটা আধুনিক ধারণা এবং যারা যুদ্ধ করছে, নিহত হচ্ছে, তাদের ক্ষেত্রে কোনো ধরনের ভুল বা অবিচার না করার ক্ষেত্রে এই নেতৃত্বই সহায়ক। আমাকে যদি মরতে হয়, তাহলে আপনার আগ্রহ বিলুপ্ত হবে। আমার সব কিছুই তখন জানতে পারবেন। সেই মুহূর্ত পর্যন্ত আমার উত্তর হবে না। ওরিয়ানা ফাল্লাচি: আমি কথা বলবো না যে আপনার সহকর্মীরা আপনার মৃত্যুকে পুষিয়ে নিতে পারবে এবং আপনার দেহরক্ষীকে দেখে তারা ভাবেন যে আপনার জীবিত থাকার প্রয়োজনীয়তাই অধিক। ইয়াসির আরাফাত: না, সম্ভবত বেঁচে থাকার পরিবর্তে আমার মৃত্যুর উপকারিতা অধিক। আমি নিহত হলে ফিলিস্তিনি স্বার্থের প্রতি সাহায্য করা হবে। বহুবার আমার মৃত্যুর আশঙ্কা রয়েছে। আজ রাতে তা ঘটতে পারে কিংবা আগামীকাল। আমি মারা গেলে তা কোনো ট্র্যাজেডি হবে না। কাউকে তো মরতে হবে। আল ফাতাহকে প্রতিনিধিত্ব করা, যুদ্ধ পরিচালনার কাজ কাউকে অবশ্যই করতে হবে। আমি মৃত্যুর জন্য প্রস্তুত। আপনি যতটা ভাবছেন নিজের নিরাপত্তার বিষয়, আমি ততটা তোয়াক্কা করি না। ওরিয়ানা ফাল্লাচি: তা আমি বুঝি। অপরদিকে আপনি একবার একা সীমানা অতিক্রম করে ইসরায়েলে প্রবেশ করেছিলেন, তাই না আবু আম্মার? ইসরায়েলের বিশ্বাস আপনি দুবার ইসরায়েলে গেছেন এবং অ্যাম্বুশে পড়েও রক্ষা পেয়েছেন। তারা বলে চতুর্লক্ষের পক্ষে এটা সম্ভব। ইয়াসির আরাফাত: আপনি যেটাকে ইসরায়েল বলছেন সেটা আমার জন্মভূমি। আমি ইসরায়েলে যাইনি, আমি আমার বাড়িতে গেছি। হ্যাঁ, আমি সেখানে গেছি, আমার অধিকারের জোরে গেছি, কিন্তু দুবারের অনেক বেশি। আমি প্রায়ই যাই, যখন ইচ্ছা হয় যাই। অবশ্য এই অধিকার ভোগ করাটা বেশ অসুবিধাজনক। ওদের মেশিন গান সবসময় প্রস্তুত, কিন্তু ওরা যতটা ভাবে আমার কাছে তত কঠিন কাজ নয়। পরিস্থিতির ওপর এটা নির্ভর করে। কোন দিক দিয়ে তার ওপর নির্ভর করে। এ ব্যাপারে আপনাকে চতুর হতে হবে। তারা ঠিকই বলেছে। এই ধরনের ভ্রমণকে আমরা বলি শিয়ালের যাত্রা। আপনি তাদেরকে জানাতে পারেন যে আমাদের ছেলেরা ফেদাইনরা প্রতিদিন ইসরায়েলে যায়। সব সময় শত্রুকে হামলা করতে হয়। তাদেরকে পাঠানো হয় নিজেদের আবাসভূমিকে চিনতে এবং সহজে যাতে সেখানে চলাফেরা করতে পারে সেজন্য। গাজা উপত্যকা এবং সিনাই মরুভূমিতে আমরা অস্ত্র বয়ে নিয়ে যাই। গাজার যোদ্ধারা সমুদ্রপথে তাদের অস্ত্রের সরবরাহ পায় না, আমরা এখান থেকে পাঠাই। ওরিয়ানা ফাল্লাচি: আবু আম্মার, আর কতদিন এভাবে চলবে? কতদিন আপনারা প্রতিরোধে সক্ষম হবেন? ইয়াসির আরাফাত:
আমরা এখনও সেভাবে হিসাব নিকাশ করিনি। আমরা কেবল যুদ্ধের সূচনায় রয়েছি। আমরা একটা দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুতির প্রাথমিক পর্যায়ে অবস্থান করছি। নিশ্চিতভাবেই এই যুদ্ধ চলবে বংশ পরম্পরায়। আমরা তো যুদ্ধের প্রথম জেনারেশন নই। বিশ্ব জানে না অথবা ভুলে গেছে যে 1920-এর দশকে আমাদের পিতারা ইহুদি আগ্রাসীদের বিরুদ্ধে লড়াই করেছিল। ইংরেজ, আমেরিকান ও সাম্রাজ্যবাদীদের দ্বারা সমর্থিত ইহুদিদের তুলনায় তারা দুর্বল ও নিঃসঙ্গ ছিলেন। কিন্তু 1965 সালের জানুয়ারি থেকে আমরা শক্তিশালী। আল ফাতার জন্মের দিন থেকে আমরা ইসরায়েলের জন্য বিপজ্জনক প্রতিবন্ধক। ফেদাইনরা অভিজ্ঞতা অর্জন করছে। তারা আক্রমণ ও গেরিলা কৌশল শিখে নিচ্ছে। উল্লেখযোগ্য হারে তাদের সংখ্যা বাড়ছে। আপনি প্রশ্ন করছেন, কত দীর্ঘ সময় ধরে আমরা প্রতিরোধ করতে পারব? এটা ভুল প্রশ্ন। আপনার প্রশ্ন করা উচিত, ইসরায়েলের পক্ষে কতদিন প্রতিরোধ করা সম্ভব হবে। আমরা ঘরে ফিরে না যাওয়া পর্যন্ত এবং ইসরায়েলকে ধ্বংস না করা পর্যন্ত থামব না। আরব বিশ্বের ঐক্য এটাকে সম্ভব করে তুলবে। ওরিয়ানা ফাল্লাচি, আপনি সবসময় আরব বিশ্বের ঐক্যের কথা বলেন, কিন্তু আপনি ভালোভাবে জানেন যে সকল আরব রাষ্ট্র ফিলিস্তিনের জন্য যুদ্ধ করতে প্রস্তুত নয়। যারা ইতিমধ্যে যুদ্ধ করছে তাদের সাথে শান্তিপূর্ণ চুক্তি সম্ভব এবং আশাও করা যায়। এমনকি নাসের সেরকমই বলেছেন। যদি তেমন কোনো চুক্তি সম্পাদিত হয় তাহলে আপনি কি করবেন? ইয়াসির আরাফাত, আমরা তা গ্রহণ করব না, কখনো না। আমরা নিজেরাই ইসরায়েলের সাথে যুদ্ধ অব্যাহত রাখব যতদিন পর্যন্ত আমরা ফিলিস্তিন ফিরে না পাই। ইসরায়েলের বিলুপ্তি ঘটানো আমাদের সংগ্রামের লক্ষ্য। এর মধ্যে কোনো আপোষ বা আলোচনার স্থান নেই। আমাদের বন্ধুরা এই সংগ্রামের ইস্যুগুলো পছন্দ করুক আর নাই করুক, আল ফাতার প্রতিষ্ঠা লগ্নে যা নির্ধারিত হয়েছে তাই থাকবে। প্রথম, বিশৃঙ্খলা ও সন্ত্রাস সৃষ্টি আমাদের পিতৃভূমি মুক্ত করার একমাত্র পন্থা। দ্বিতীয়ত, বিশৃঙ্খলার মূল উদ্দেশ্য ইহুদিবাদকে সকল রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পর্যায় থেকে বিলুপ্ত করে চিরতরে ফিলিস্তিন থেকে বিদায় করা। তৃতীয়ত, আমাদের বিপ্লবী তৎপরতা অবশ্যই দল বা রাষ্ট্রের নিয়ন্ত্রণমুক্ত থাকবে। চতুর্থত, এ তৎপরতা হবে দীর্ঘস্থায়ী। আমরা কিছু আরব নেতৃবৃন্দের মনোভাব জানি। তারা একটা শান্তি চুক্তির মাধ্যমে পরিসমাপ্তি আশা করেন। যদি এমন ঘটে আমরা বিরোধিতা করব। ওরিয়ানা ফাল্লাচি, মোদ্দা কথা হচ্ছে সবাই যে শান্তির আশা করছে আপনি আদৌ তা চান না। ইয়াসির আরাফাত, না, আমরা শান্তি চাই না, আমরা যুদ্ধ, বিজয় চাই। ইসরায়েলের ধ্বংস হচ্ছে আমাদের কাছে শান্তি, আর কিছু নয়। আপনি যাকে শান্তি বলছেন তা ইসরায়েল ও সাম্রাজ্যবাদীদের জন্য শান্তি। আমাদের জন্য তা অবিচার ও লজ্জার। বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত আমরা লড়ে যাব, প্রয়োজনে দশকের পর দশক ধরে বংশ পরম্পরায়। ওরিয়ানা ফাল্লাচি, একটু বাস্তবে আসুন আবু আম্মার। প্রায় সবগুলো ফেদাইন ঘাঁটি যা জর্দানে, বাকিগুলো লেবাননে। লেবাননের যুদ্ধের ইচ্ছা তেমন নেই এবং জর্দান যুদ্ধের বাইরে থাকতেই পছন্দ করে। ধরা যাক এ দুটো দেশ শান্তি চুক্তির সিদ্ধান্ত নিয়ে ইসরায়েলের ওপর আপনাদের আক্রমণ দমন করার সিদ্ধান্ত নিয়েছে। অন্যভাবে বলা যায়, তারা গেরিলাদেরকে আর গেরিলা হতে দিচ্ছে না। এমন তো ইতিমধ্যে ঘটেছে এবং আরও ঘটবে। এর মোকাবেলায় আপনি কি করবেন? আপনি জর্দান ও লেবাননের সাথেও যুদ্ধ ঘোষণা করবেন? ইয়াসির আরাফাত, আমরা যদির ভিত্তিতে যুদ্ধ করতে পারি না। যে কোনো আরব রাষ্ট্রের ইচ্ছানুযায়ী সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। ইসরায়েলের সাথে শান্তি চুক্তি সম্পাদনের অধিকারও রয়েছে। একইভাবে আমাদেরও অধিকার রয়েছে আপোষ করে দেশে ফিরতে চাওয়ার। আরব রাষ্ট্রগুলোর মধ্যে কিছু নিঃশর্তভাবে আমাদের সাথে রয়েছে, অন্যেরা নেই। কিন্তু ইসরায়েলের সাথে একাকী যুদ্ধ করার ঝুঁকি আমরা বিবেচনা করেছি। তারা শুরুতে আমাদের ওপর যে অপমান চাপিয়েছে, যে দুর্ব্যবহার করেছে, আমরা এখনও তা করছি না। আমাদের প্রতিষ্ঠা অনেকটা অলৌকিক ঘটনার মতো। 1965 সালে আমরা যে মোম জ্বালিয়েছিলাম তা কালো অন্ধকারে পুড়ে শেষ হয়েছে। এখন আমাদের আলোতে গোটা আরব বিশ্বকে আলোকিত করি। এমনকি আরব ছাড়িয়েও এ আলো ছড়িয়েছে। ওরিয়ানা ফাল্লাচি, এটা অত্যন্ত কাব্যিক এবং কূটনৈতিক উত্তর, কিন্তু আমি যে প্রশ্ন করছি তার উত্তর নয় আবু আম্মার। আমি জানতে চেয়েছিলাম, যদি জর্দান আপনাদের আর না চায় তাহলে আপনি কি জর্দানের উপর যুদ্ধ ঘোষণা করবেন? ইয়াসির আরাফাত, আমি একজন সৈনিক এবং সামরিক নেতা, সেজন্য আমাকে গোপনীয়তা রক্ষা করতে হবে। আমাদের ভবিষ্যতের যুদ্ধক্ষেত্র কোথায় হবে
তা প্রকাশ করার লোকটি আমি হতে চাই না। আল ফাতা আমার কোর্ট মার্শাল করবে। সুতরাং আপনি নিজেই আপনার পূর্বের বক্তব্য থেকে উত্তর খুঁজে নিন। আমি বলেছি ফিলিস্তিনকে স্বাধীন করার জন্য আমরা যুদ্ধ অব্যাহত রাখব। আমরা যেসব দেশে আছি তারা পছন্দ করুক আর নাই করুক, এখন কিন্তু আমরা ফিলিস্তিনে রয়েছি। ওরিয়ানা ফাল্লাচি: আমরা জর্দানে আছি আবু আম্মার। আমি জানতে চাই ফিলিস্তিন বলতে কি বোঝায়। এমনকি ফিলিস্তিনের জাতীয় পরিচিতি কালের মাঝে হারিয়ে গেছে, এর ভৌগোলিক সীমান্ত বিলুপ্ত হয়েছে। ব্রিটিশ ম্যান্ডেটের পূর্বে এখানে তুর্কিরা ছিল, অতএব ফিলিস্তিনের ভৌগোলিক সীমান্ত কোথায়? ইয়াসির আরাফাত: আমরা সীমান্তের প্রশ্নটা আনছি না, আমাদের সংবিধানেও সীমান্তের কথা বলিনি। কারণ তুর্কিদের পর আমাদের ওপর পাশ্চাত্যের যে উপনিবেশবাদীরা আগ্রাসন চালিয়েছিল তারা সীমান্ত টেনে দিয়েছিল। একজন আরববাসীর দৃষ্টিকোণ হতে কেউ সীমান্তের কথা বলে না। বিশাল আরবের মধ্যে ফিলিস্তিন একটা বিন্দুর মতো। জাতিগতভাবে আমরা আরব। এ জাতির বিস্তৃতি আটলান্টিক থেকে লোহিত সাগর পর্যন্ত এবং তারও বাইরে। 1947-এর পর আমরা চাই আমাদের ভূমি উদ্ধার করে গণতান্ত্রিক ফিলিস্তিন রাষ্ট্র পুনর্গঠন করতে। ওরিয়ানা ফাল্লাচি: আপনি যখন একটি রাষ্ট্রের কথা বলেন তখন আপনাকে অবশ্যই বলতে হবে কোন ভৌগোলিক সীমারেখার মধ্যে সে রাষ্ট্র গঠিত হয়েছে বা হবে। আমি আবার ফিলিস্তিনের ভৌগোলিক সীমান্ত সম্পর্কে জানতে চাচ্ছি। ইয়াসির আরাফাত: আমি সামান্য ইঙ্গিত দিতে পারি যে ব্রিটিশ ম্যান্ডেটের সময় যে সীমান্ত ছিল আমরা সেটাকে ফিলিস্তিন সীমান্ত বলে গ্রহণ করতে পারি। আমরা যদি 1918 সালের অ্যাংলো ফ্রেঞ্চ চুক্তিকে গ্রহণ করি তাহলে ফিলিস্তিন ভূখণ্ড উত্তরে নফুরা থেকে দক্ষিণে আকাবা পর্যন্ত বিস্তৃত। অপরদিকে ভূমধ্য সাগরের উপকূল থেকে গাজা উপত্যকা হয়ে জর্দান নদী ও নেগেভ মরুভূমি পর্যন্ত। ওরিয়ানা ফাল্লাচি: কিন্তু এর মাঝে তো কিছু ভূখণ্ড আজকে জর্দানের অংশ। আমি বলতে চাই জর্দানের পুরো পশ্চিমাঞ্চল কিস জর্দানিয়া। ইয়াসির আরাফাত: হ্যাঁ, তা ঠিক। আমি পুনরায় বলতে চাই সীমারেখার কোনো গুরুত্ব নেই, আরব ঐক্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। ওরিয়ানা ফাল্লাচি: সীমারেখার যথেষ্ট গুরুত্ব রয়েছে যদি তা অন্যের ভূখণ্ডকে স্পর্শ করে বা উপর দিয়ে যায়, যেমন জর্দান। ইয়াসির আরাফাত: আপনি যেটাকে কিস জর্দান বলছেন সেটা ফিলিস্তিন। ওরিয়ানা ফাল্লাচি: আবু আম্মার কি করে আরব ঐক্যের কথা বলা সম্ভব যদি কোনো একটি দেশের সাথে এ ধরনের সমস্যা দেখা দেয়? তাছাড়া ফিলিস্তিনিরা যদি ঐক্যে রাজি না হয়, আল ফাতা এবং অন্যান্য সংগঠনের মধ্যে বিস্তর বিভেদ রয়েছে, যেমন পপুলার ফ্রন্টের সাথে। ইয়াসির আরাফাত: প্রত্যেক বিপ্লবের নিজস্ব সমস্যা রয়েছে। আলজেরীয় বিপ্লবেও একাধিক সংগঠন ছিল, এমনকি ইউরোপে নাৎসিদের প্রতিরোধের জন্যও বহু সংগঠন ছিল। ভিয়েতনামে বহু সংগঠন প্রতিরোধে অংশ নিয়েছে, কিন্তু ভিয়েতকংরা সংখ্যাগরিষ্ঠ। আল ফাতা ফিলিস্তিনি যোদ্ধাদের 97% প্রতিনিধিত্ব করছে এবং ইসরায়েল অধিকৃত ফিলিস্তিন ভূমির অভ্যন্তরে এরাই লড়াই করছে। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় যে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে মোশে দায়ান যখন এল হেউলে 218টি বাড়ি উড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় তখন তার বক্তব্য ছিল আমাদেরকে নিশ্চিত হতে হবে যে কে এই গ্রাম নিয়ন্ত্রণ করে, আল ফাতা না আমরা। তিনি আল ফাতার কথাই বলেছেন, পপুলার ফ্রন্টের কথা নয়। 1969-এর ফেব্রুয়ারিতে পপুলার ফ্রন্ট 5 ভাগে বিভক্ত হয়ে যায়। এর 4টি যোগ দিয়েছে আল ফাতার সাথে। ফ্রন্টের নেতা জর্জ হাবাস আমাদের সাথে যোগ না দিলেও শীঘ্রই তিনি যোগ দেবেন। আমরা ইতিমধ্যে তাকে বলেছি পপুলার ফ্রন্ট ও আমাদের মধ্যে লক্ষ্য ও উদ্দেশ্যের কোনো পার্থক্য নেই। ওরিয়ানা ফাল্লাচি: পপুলার ফ্রন্ট কমিউনিস্টদের, আপনি বলেন আপনি তা নন। ইয়াসির আরাফাত: আমাদের মধ্যে সকল মতাদর্শের যোদ্ধা রয়েছে, সুতরাং পপুলার ফ্রন্টের জন্যও আমাদের মাঝে স্থান আছে। কেবল সংগ্রামের কোনো পদ্ধতি দিয়েই আমাদের পৃথক করা যায়, যেমন আমাদের আল ফাতার পক্ষ থেকে কখনো বিমান হাইজ্যাক করা হয়নি এবং আমরা কখনো বোমা স্থাপন করিনি বা ভিন্ন দেশে গুলি চালাইনি। আমরা নির্ভেজাল সামরিক তৎপরতা চালাতে চাই। অবশ্য তার দ্বারা ফিলিস্তিনের অভ্যন্তরে, যাকে আপনারা ইসরায়েল বলেন, সেখানে নাশকতা তৎপরতার পরিবর্তন বোঝাতে চাই না। আমরা জেরুজালেম, এলাত ও তেল আবিবে প্রায় বোমা বিস্ফোরণ ঘটাই। ওরিয়ানা ফাল্লাচি: এতে বেসামরিক লোকজন ক্ষতিগ্রস্ত হয়। অবশ্য এটা নির্ভেজাল সামরিক সংগ্রাম নয়। ইয়াসির আরাফাত: হ্যাঁ, এটা নির্ভেজাল যুদ্ধ।
সামরিক বা বেসামরিক লোকজন তারা আমাদের জনগণকে ধ্বংস করতে চাইছে বলে সমভাবে অপরাধী। আমাদের কমান্ডোদের সহায়তা করছে বলে 16,000 ফিলিস্তিনিকে আটক করা হয়েছে, 8,000 বাড়ি ধ্বংস করা হয়েছে। তাদের কারাগারে ফিলিস্তিনিরা নির্মমভাবে নিপীড়িত হচ্ছে। নিরীহ নিরস্ত্র জনগণের ওপর নাপাম বোমা নিক্ষেপ করা হচ্ছে। অপরদিকে আমরা কোনো অভিযান পরিচালনা করি তাদেরকে এটা বোঝাতে যে আমরা একই পদ্ধতিতে তাদেরকে ব্যস্ত রাখতে সক্ষম। এতে অনিবার্যভাবেই বেসামরিক লোকজন ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু তারাই তো ইসরায়েলি শাসক গোষ্ঠীর প্রথম স্বার্থের বাহক। বেসামরিক নাগরিকরা যদি শাসনতন্ত্রের পদ্ধতির অনুমোদন না দেয় তাহলে তো এত সব ঘটতে পারে না। আমরা জানি অনেকে অনুমোদন করে না, যেমন ইহুদি শরণার্থীদের আগমনের পর থেকে যারা ফিলিস্তিনে বসবাস করেছেন, এমনকি যারা আমাদের ভূমি লুণ্ঠনের ইচ্ছা নিয়ে এসেছে তাদের মধ্যেও অনেকে অনুমোদন করে না, কারণ তারা এখানে এসেছে নিরীহভাবে, অতীতের দুর্ভোগ বিস্তৃত হবার আশা নিয়ে। তাদেরকে পৃথিবীতে স্বর্গের প্রতিশ্রুতি দেয়া হয়েছিল এবং সে স্বর্গের দায়িত্ব নিতে তারা এসেছিল। কিন্তু পরে তারা আবিষ্কার করল যে স্বর্গের পরিবর্তে এটা নরক। আপনি কি জানেন তাদের মধ্যে কতজন এখন ইসরায়েল থেকে পালাতে চায়? তেল আবিবে কানাডীয় দূতাবাস বা যুক্তরাষ্ট্রের দূতাবাসে ইমিগ্রেশনের আবেদনপত্রের স্তূপ অবশ্যই আপনার দেখা উচিত। হাজার হাজার। হরিয়ানা ফাল্লাচি: আবু আম্মার, আপনি কোনো প্রশ্নেরই সরাসরি উত্তর দিচ্ছেন না। এবার আমি সরাসরি উত্তর আশা করব। মোর্শেদ আয়ানের ব্যাপারে আপনার কি ধারণা? ইয়াসির আরাফাত: এটা একটা বিরক্তিকর প্রশ্ন। কিভাবে এর উত্তর দিতে পারি? এভাবে বলি, আমি আশা করি একদিন যুদ্ধাপরাধী হিসেবে তার বিচার হবে। চাই তিনি মেধাসম্পন্ন নেতা হন, অথবা কোনোভাবে নেতার উপাধি তার উপর আরোপিত হয়ে থাকুক। হরিয়ানা ফাল্লাচি: আবু আম্মার, আমার মনে হয় আমি কোথাও পড়েছি যে আপনি ইসরায়েলিদের যতটা না শ্রদ্ধা করেন তার চেয়ে আপনাকে ওরা অনেক বেশি শ্রদ্ধা করে। আমার প্রশ্ন হচ্ছে, আপনি কি শত্রুকে শ্রদ্ধা করতে সক্ষম? ইয়াসির আরাফাত: যোদ্ধা হিসেবে কৌশল নির্ধারণের ক্ষেত্রে কখনো হ্যাঁ। একজনকে স্বীকার করতে হবে যে তাদের কিছু যুদ্ধ কৌশল বুদ্ধিমত্তার পরিচায়ক এবং শ্রদ্ধা পাওয়ার মতো, কিন্তু ব্যক্তি হিসেবে না, কারণ তারা সবসময় বর্বর আচরণ করছে। তাদের মধ্যে মানবতার লেশমাত্র নেই। লোকজন প্রায়ই তাদের বিজয়ের কথা বলে। 1956 ও 1967 সালে তাদের বিজয় সম্পর্কে আমার ধারণা আছে। 1956 সালটাকে কোনোভাবেই বিজয় বলা চলে না। সে বছর শুধু ব্রিটিশ ও ফরাসি আগ্রাসীদের পেছনে সার বেঁধে দাঁড়িয়েছিল এবং তারা আমেরিকানদের সাহায্যে জিতেছিল। 1967 সালের বিজয়ের জন্যও তারা আমেরিকার কাছে ঋণী। আমেরিকা থেকে বিপুল অর্থ ছাড়াও তারা শক্তিশালী অস্ত্রের চালান পেয়েছে। অত্যাধুনিক প্রযুক্তি, ভালো যা কিছু ইসরায়েলের আছে তা বাইরে থেকে এসেছে। হরিয়ানা ফাল্লাচি: একটু সততা দেখান আবু আম্মার। তারা প্রযুক্তির উত্তম প্রয়োগ করতে পারছে এবং সৈন্য হিসেবেও তারা ভালো। ইয়াসির আরাফাত: তারা কখনো তাদের ইতিবাচক কারণে জয়ী হয়নি, বরং আরবদের নেতিবাচক দিকের কারণে জয়ী হয়েছে। হরিয়ানা ফাল্লাচি: সেটা যুদ্ধ কৌশলের একটা অংশ। তাছাড়া তারা সাহসী যোদ্ধা বলেই জয়ী হয়েছে। ইয়াসির আরাফাত: না না না, তারা সাহসী নয়। হাতাহাতি যুদ্ধে, সামনাসামনি যুদ্ধে তারা সৈনিকের পর্যায়েও পড়ে না। মৃত্যুকে তারা ভীষণ ভয় পায়। তাদের সাহস বলতে কিছু নেই। তাই প্রমাণিত হয়েছে কারামে ও এল সাফির যুদ্ধে। সীমারেখা পেরিয়ে 40টি ট্যাঙ্ক নিয়ে ওরা এসেছিল ওয়াদি ফিফায়, 10টি ট্যাঙ্ক নিয়ে এসেছিল ওয়াদি আবাতায় এবং 10টি ট্যাঙ্ক ও 20টি জিপে 106টি ক্যালিবার মেশিনগান নিয়ে এসেছিল ঘিরবে তেল দিসেইতে। কামানের গোলার ছত্রছায়ায় তারা এসেছিল। 10 ঘন্টা পর এসেছিল বিমানবহর। নির্বিচারে বোমাবর্ষণ করেছিল গোটা এলাকায়। অতঃপর হেলিকপ্টারে করে আমাদের অবস্থানের ওপর মিসাইল নিক্ষেপ করেছে। তাদের উদ্দেশ্য ছিল এল নিমেরি উপত্যকায় পৌঁছা, কিন্তু সেখানে কখনো পৌঁছতে পারেনি। 25 ঘন্টা যুদ্ধের পর আমরা তাদেরকে সীমারেখার ওপারে পিছিয়ে যেতে বাধ্য করি। আপনি জানেন কেন এটা সম্ভব হয়েছিল? কারণ আমরা সাহসকে কাজে লাগিয়েছি তাদের চাইতেও বেশি। আমরা তাদেরকে ঘেরাও করেছিলাম, রাইফেলের বাট দিয়ে আক্রমণ করেছিলাম। মুখোমুখি মৃত্যুর কোনো ভয় ছিল না। ইসরায়েলিদের সাথে সর্বত্র একই কাহিনী। বিমানে হামলা করতে তারা পটু। তারা জানে যে আমাদের বিমান নেই। ট্যাঙ্ক যোগে হামলা চালায় তারা, আমাদের ট্যাঙ্ক নেই। মুখোমুখি হলে তারা দৌড়ে পালায়।
জীবনে ঝুঁকি নিতে না পারলে সে ভালো সৈনিক হয় কিভাবে? ওরিয়ানা ফাল্লাচি: আবু আম্মার, তাদের কমান্ডোরা যেসব অভিযান পরিচালনা করেছে সে সম্পর্কে আপনার বক্তব্য কি? যেমন তাদের কমান্ডোরা যখন মিশরের রাডার স্টেশন খুলে নিয়ে আসে। এ ধরনের কিছু করতে অবশ্যই সাহসের প্রয়োজন আছে। ইয়াসির আরাফাত: না, কোনো প্রয়োজন নেই। তারা সবসময় খুব দুর্বল ও সহজ লক্ষ্যবস্তু বেছে নেয়। এই হচ্ছে তাদের কৌশল, যা সব বুদ্ধিদীপ্ত কিন্তু সাহসিকতাপূর্ণ নয়। তারা ছোট অভিযানেও অসংখ্য সৈন্য সমাবেশ করে সাফল্য সম্পর্কে সম্পূর্ণ নিশ্চিত হতে চায়। যখনই তারা ফেদাইনদের পূর্ণ শক্তি দিয়ে আক্রমণ করেছে তখন তাদের পরাজয় ঘটেছে। তাদের কমান্ডোরা আমাদের ওপর চড়াও হতে পারেনি। ওরিয়ানা ফাল্লাচি: হয়তো আপনাদের ওপর পারেনি, কিন্তু মিশরীয়দের তো হেনস্থা করেছে। ইয়াসির আরাফাত: মিশরে তারা যা করেছে তা আদৌ সামরিক তৎপরতা নয়, এটা মনস্তাত্ত্বিক যুদ্ধ। এখনও মিশর তাদের শক্তিশালী শত্রু। সেজন্য মিশরীয় বাহিনীকে হতাশ করে তোলার জন্য ইহুদিবাদীরা আন্তর্জাতিক প্রচার মাধ্যমগুলোর সহযোগিতায় মনস্তাত্ত্বিক লড়াই চালিয়ে যাচ্ছে। আমাদের কোনো প্রচার মাধ্যম নেই, কেউ জানতে পারে না আমাদের কমান্ডোরা কী করছে। আমাদের কোনো বিষয় সকলের অজান্তে রয়ে যায়, কারণ সংবাদপত্রের খবর পৌঁছানোর জন্য আমাদের কোনো বেতার ব্যবস্থা নেই। সুতরাং কেউ জানে না ইসরায়েলিরা যেদিন মিশরের রাডার স্টেশন চুরি করছিল সেই দিন আমরা একটি ইসরায়েলি ঘাঁটিতে প্রবেশ করে 5টি বড় রকেট বয়ে এনেছি। ওরিয়ানা ফাল্লাচি: আমি আপনার কথা বলছি না, আমি মিশরীয়দের কথা বলছি। ইয়াসির আরাফাত: ফিলিস্তিনি ও মিশরীয়দের মধ্যে কোনো পার্থক্য নেই, উভয়ই আরব জাতির অংশ। ওরিয়ানা ফাল্লাচি: আপনার পক্ষ থেকে এটা সত্যি উদার মন্তব্য আবু আম্মার। বিশেষত আপনার পরিবার মিশরীয়দের হাতে নিগৃহীত হয়েছে। ইয়াসির আরাফাত: আমার পরিবার নিগৃহীত হয়েছে ফারুকের দ্বারা, নাসেরের হাতে নয়। আমি মিশরীয়দের ভালোভাবে জানি, কারণ মিশরের বিশ্ববিদ্যালয়ে আমি পড়াশোনা করেছি এবং মিশরীয় বাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে 1951, 52 ও 56 সালে যুদ্ধ করেছি। তারা সাহসী যোদ্ধা এবং আমার ভাই। ওরিয়ানা ফাল্লাচি: ইসরায়েলের প্রসঙ্গে ফিরে আসা যাক। বললেন আপনার সাথে যুদ্ধে ইসরায়েলিরা বিপুলভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অদ্যাবধি কত সংখ্যক ইসরায়েলি আপনাদের হাতে নিহত হয়েছে বলে আপনার ধারণা? ইয়াসির আরাফাত: আমি সঠিক হিসাবটা দিতে পারবো না, কিন্তু ফেদাইনদের সাথে যুদ্ধে যে তাদের লোক নিহত হচ্ছে ইসরায়েলিরা তা স্বীকার করেছে। তবে ভিয়েতনামে আমেরিকানদের নিহত হওয়ার সংখ্যার চেয়ে তুলনামূলকভাবে অধিক। আরও লক্ষণীয় যে 1967 সালে যুদ্ধের পর সড়ক দুর্ঘটনায় তাদের মৃত্যুহার 10 গুণ বেড়ে গেছে। সংক্ষেপে বলা যায়, আমাদের সাথে একটি যুদ্ধের পর যানবাহনের দুর্ঘটনায় বহু ইসরায়েলি মারা পড়ে। ইসরায়েলি সংবাদপত্রগুলোই এটা লক্ষ্য করেছে। আমরা জানি ইসরায়েলি জেনারেলরা কখনো যুদ্ধক্ষেত্রে নিহত হওয়ার কথা স্বীকার করে না। আমি আপনাকে আমেরিকান পরিসংখ্যান সূত্র ধরে বলতে পারি যে কারামের যুদ্ধে তাদের 1247 জন লোক হতাহত হয়েছে। ওরিয়ানা ফাল্লাচি: আপনাদেরকেও এ ধরনের উচ্চ মূল্য দিতে হয়? ইয়াসির আরাফাত: আমরা ক্ষয়ক্ষতির হিসাব করি না। যা হোক, 1965 থেকে আজ পর্যন্ত আমাদের নিহতের সংখ্যা 900-এর কিছু উপরে। তবে এটাও আপনাকে খেয়াল রাখতে হবে যে বিমান হামলায় 6000 বেসামরিক লোক নিহত হয়েছে এবং আমাদের ভাইয়েরা ইসরায়েলি কারাগারে অত্যাচারিত হয়ে মৃত্যুবরণ করেছে। ওরিয়ানা ফাল্লাচি: 900 কম বা বেশি কিনা তা অবশ্য নির্ভর করে সংঘর্ষের সংখ্যার ওপর। কতজন ফেদাইন সেখানে ছিল? ইয়াসির আরাফাত: আপনাকে সে সংখ্যা বলতে হলে আমাকে সামরিক কাউন্সিলের অনুমতি নিতে হবে। আমার মনে হয় না যে তারা আমাকে এ অনুমতি দেবেন। তবু আপনাকে বলতে পারি, কারামের যুদ্ধে 15,000 ইসরায়েলির মোকাবেলায় আমরা মাত্র 392 জন ছিলাম। ওরিয়ানা ফাল্লাচি: 15,000? আপনি বোধহয় 1500 বলতে চেয়েছেন আবু আম্মার। ইয়াসির আরাফাত: না না না, আমি বলেছি 15,000। এর মধ্যে ভারী কামান, ট্যাঙ্ক, বিমান, হেলিকপ্টার বহরের সৈন্যরা ও প্যারাট্রুপাররাও রয়েছে। শুধু সৈন্যদের 2টি ব্রিগেড ও 4টি কোম্পানি ছিল। আমরা যা বলি তা পাশ্চাত্যের লোক আপনারা বিশ্বাস করতে চান না। আপনারা ইসরায়েলিদের কথা শোনেন, বিশ্বাস করেন এবং তারা যা বলে আপনারা সেটাই রিপোর্ট করেন। ওরিয়ানা ফাল্লাচি: আবু আম্মার, আপনি একজন পক্ষপাতদুষ্ট মানুষ। আমি এখন এখানে বসে আছি, আপনার কথা শুনছি এবং এই সাক্ষাৎকারের পর আপনি যা বলেছেন তার প্রতিটি শব্দ আমি রিপোর্ট করব।
ইয়াসির আরাফাত, আপনারা ইউরোপীয়রা সবসময় তাদের পক্ষে। হয়তো আপনাদের মধ্যে কিছু লোক আমাদের বুঝতে শুরু করেছেন, কিন্তু তা এখনও শুধু অনুভব করার মতো। বাস্তবে আপনারা তাদেরই পক্ষ। হুরিয়ানা ফাল্লাচি, এটা আপনাদের যুদ্ধ আবু আম্মার, আমাদের নয়। আপনাদের এই যুদ্ধে আমরা দর্শক মাত্র। আপনি আমাদেরকে ইহুদিদের বিরুদ্ধে যেতে বলতে পারেন না, এবং আপনারও অবাক হওয়া উচিত হবে না যদি ইউরোপে ইহুদিদের প্রতি ভালোবাসা লক্ষ্য করেন। আমরা তাদের হত্যাযোগ্য দেখেছি, আমরা তাদের হত্যা করেছি। আমরা চাই না এর পুনরাবৃত্তি ঘটুক। ইয়াসির আরাফাত, অবশ্যই তাদের কাছে আপনাদের যে ঋণ তা আপনাদেরকেই পরিশোধ করতে হবে, কিন্তু সেটা পরিশোধ করতে চান আমাদের রক্তে, আমাদের ভূখণ্ড দিয়ে। ইহুদিদের বিরুদ্ধে আমাদের কোনো কথা নেই, বরং আমরা ইসরায়েলিদের বিরুদ্ধে। গণতান্ত্রিক ফিলিস্তিন রাষ্ট্রে ইহুদিদের স্বাগত জানানো হবে। হুরিয়ানা ফাল্লাচি, কিন্তু ইসরায়েলিরা তো ইহুদি। সকল ইহুদি ইসরায়েলের সাথে নিজেদেরকে পরিচিত করতে পারে না। ইসরায়েলের পক্ষেও ইহুদি শনাক্তকরণ সম্ভব নয়। তাই বলে আপনি ইসরায়েলের ইহুদিদেরকে আর একবার সারা বিশ্বে দিশেহারা হয়ে ঘুরে বেড়াতে বলতে পারেন না। এটা অযৌক্তিক। ইয়াসির আরাফাত, তাহলে আপনারা চান আমরা যাযাবরের মতো ঘুরে বেড়াই? হুরিয়ানা ফাল্লাচি, না, আমরা কাউকে সে অবস্থায় দেখতে চাই না। ইয়াসির আরাফাত, কিন্তু আমরা এখন যে অবস্থায় কাটাচ্ছি তা ঘুরে বেড়াবার মতোই। ইহুদিদেরকে আবাসভূমি দেবার জন্যে আপনাদের যখন এতই উদ্বেগ, তাহলে আপনাদের ভূমি দিন। ইউরোপ আমেরিকায় আপনাদের বিস্তীর্ণ ভূমি রয়েছে। দয়া করে আমাদেরকে ভূমি দিতে বলবেন না। শত শত বছর ধরে আমরা এখানে বাস করে আসছি। আপনাদের ঋণ পরিশোধের জন্য আমরা এই ভূমি দেব না। মানবিক দৃষ্টিকোণ থেকেও আপনারা ভুল করছেন। এটা কি করে সম্ভব যে সভ্যতার উচ্চ শিখরে পৌঁছে অগ্রগতির চরম বিকাশ সাধনের পরও ইউরোপীয়রা তাদের এ ভুলটি স্বীকার করছে না? তদুপরি আপনাদেরকে স্বাধীনতার জন্য লড়তে হয়েছে। শুধু আপনাদের রিজর্গিমেন্টর কথাই ভাবুন। আপনাদের ভুলটা উদ্দেশ্যমূলক। ফিলিস্তিনের ব্যাপারে আপনাদের অজ্ঞতা বলতে পারেন না। ফিলিস্তিন সম্পর্কে আপনারা ভালোই জানেন। আপনারা এখানে ক্রুসেড চাপিয়ে দিয়েছেন, এবং আপনাদের ঠিক নাকের নিচে এদেশের অবস্থান। এটা আমাজনিয়া নয়। আমার বিশ্বাস একদিন আপনাদের বিবেক জাগ্রত হবে। সেদিনের আগে আমাদের সাক্ষাৎ না হওয়াই উত্তম। হুরিয়ানা ফাল্লাচি, এটাই কি আপনার কালো চশমা পরিধানের কারণ আবু আম্মার? ইয়াসির আরাফাত, না, আমার কালো চশমা পরার কারণ আমি লোকদের জানতে দিতে চাই না যে আমি জেগে আছি অথবা ঘুমিয়ে আছি। কালো কাঁচের আড়ালে আমি সর্বদা জাগ্রত। যখন চশমা খুলে রাখি তখন আমি ঘুমাই, এবং আমি খুব কম ঘুমাই। আমি বলেছিলাম কোনো ব্যক্তিগত প্রশ্ন নয়। হুরিয়ানা ফাল্লাচি, মাত্র একটি আবু আম্মার। আপনি বিবাহিত নন এবং বলা হয় আপনার জীবনে কোনো নারী নেই। আপনি কি হোচিমিনের মতো হতে চান? ইয়াসির আরাফাত, হোচিমিন? না, বরং বলতে পারি আমি কখনো উপযুক্ত নারীর সন্ধান পাইনি। আর এখন বেশি সময় নেই। আমি ফিলিস্তিন নামের এক নারীকে বিয়ে করেছি।